ভারতের ইতিহাসে আগে কখনো এমনটা হয়নি। 1 ফেব্রুয়ারি রবিবার ছুটির দিনেও যখন সংসদ খুলবে তখন সারা বিশ্বের নজর থাকবে নির্মলা সীতারামনের ওপর। টানা নবমবার বাজেট পেশ করে তিনি ইতিহাস গড়বেন ঠিকই, কিন্তু পদ্মার আলের ডানা বাজছে এক বিশাল আর্থিক ঝড়। গ্রিনল্যান্ড দখল নিয়ে আমেরিকা আর ইউরোপের ঝগড়ায় আমাদের সোনা কেন দামি হচ্ছে? কেনই বা গ্রামের 100 দিনের কাজ বা মনোরেগা নামটা চিরতরে মুছে যেতে চলেছে? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে 2026-এর এই ঐতিহাসিক বাজেটে। কেন 2026 সাল আমাদের অর্থনীতির জন্য একটা মাইল ফলক? তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ এবারের বাজেট আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। এবারের বাজেটের প্রেক্ষাপটটা কিন্তু অনেকটা থ্রিলার সিনেমার মতো। একদিকে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প জেদ ধরেছেন তিনি গ্রিনল্যান্ড কিনবেনই, আর সেটা না হওয়ায় ডেনমার্ক সহ ইউরোপের 8টা দেশের ওপর শুল্ক চাপিয়ে দিয়েছেন। এক ধাক্কায় আমাদের দেশের সোনা আর রূপোর দাম রেকর্ড ভেঙে আকাশ ছুঁয়েছে। এখন সোনা 10 গ্রামে প্রায় 1.5 থেকে 1.6 লাখ টাকা। আর আমেরিকা ভারতের ওপর 50% শুল্ক চাপানোর হুমকি দিয়ে রেখেছে, কারণ আমরা রাশিয়া থেকে তেল কিনছি আর আমাদের কৃষি বাজার তাদের জন্য পুরোপুরি খুলছে না। এই ডামাডোলের মধ্যেই নির্মলা সীতারামন তার নবম বাজেট পেশ করছেন। মজার ব্যাপার হলো, এবারে বাজেটের আসল আর্কিটেক্ট বা কারিগর হলেন অনুরাধা ঠাকুর, যিনি ভারতের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে এই অর্থনৈতিক বিষয়ক সচিবের পদে বসে বাজেট বানাচ্ছেন। তার সাথে আছেন অভিজ্ঞ আমলা অরবিন্দ শ্রীবাস্তব আর এম নাগরাজুর মতো দিকপালরা। দেশের জিডিপি বৃদ্ধি 7.4% হলেও এই বিশ্ববাজারে অস্থিরতা সামাল দেওয়াটাই এখন তাদের প্রধান চ্যালেঞ্জ। এবার আসি সব থেকে বড় চমকে। এবারের বাজেট কিন্তু রবিবারে পেশ হচ্ছে। শুনতে অবাক লাগলেও এর পেছনে সরকারের একটা স্ট্র্যাটেজি আছে। 2017 সাল থেকে বাজেট 1 ফেব্রুয়ারি নিয়ে আসা হয়েছে, যাতে 1 এপ্রিল নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগেই সব আইন পাশ হয়ে যায়। রবিবার হওয়ায় সাধারণ অফিসের কাজে কোনো ব্যাঘাত ঘটবে না, আর সব আর্থিক সিদ্ধান্তগুলো সময় মতো কার্যকর করা যাবে। আর একটা বড় খবর হলো, 1 এপ্রিল 2026 থেকে আমাদের দেশে সম্পূর্ণ নতুন আয়কর আইন 2025 কার্যকর হতে চলেছে। অর্থাৎ 1961 সালের সেই পুরনো জটিল আইনের দিন শেষ। এখন আর অ্যাসেসমেন্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ার নিয়ে মাথা ঘামাতে হবে না, সরাসরি ট্যাক্স ইয়ার আসবে। মধ্যবিত্তের দাবি হলো নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 থেকে বাড়িয়ে যেন 1 লাখ বা তার বেশি করা হয়, আর 12 লাখ টাকা পর্যন্ত আয়কে পুরোপুরি করমুক্ত রাখার যে সুবিধা সেটা যেন আরো সহজ করা হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, রাজকোষের যা হাল তাতে সরকার খুব বড় কোনো চমক না দিয়ে আর্থিক স্থিতিশীলতার দিকেই বেশি নজর দেবে। সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বড় একটা আশার খবর আছে। অষ্টম পে কমিশন গঠন হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ বর্তমানের মুদ্রাস্ফীতিতে সংসার চালানোর দায়। শোনা যাচ্ছে ফিডম্যান ফ্যাক্টর 3.25 পর্যন্ত বাড়ানোর দাবি উঠেছে, যা হলে সর্বনিম্ন বেতন 18,000 থেকে 1,54,000 হতে পারে। যদিও সরকার হয়তো 2.46 বা এর আশেপাশে কিছু একটা স্থির করবে। আবার গ্রামের অর্থনীতির জন্য সরকার বড় বদল আনছে। পুরনো মনরেগা প্রকল্প বদলে এখন আসছে ভিবিজি রামজি বা বিকশিত ভারত রোজগার মিশন। এখানে 100 দিনের বদলে 125 দিনের কাজের গ্যারেন্টি থাকবে ঠিকই, কিন্তু চাষের সময় যাতে শ্রমিকের অভাব না হয় তাই বছরে 60 দিনের একটা নো ওয়ার্ক পিরিয়ড রাখা হবে। আর এর খরচের ভার কেন্দ্র আর রাজ্য 60:40 অনুপাতে দইবে। স্বাস্থ্য খাতেও বড় সুখবর মিলতে পারে। আয়ুষ্মান ভারত স্কিমে এবার 70 বছরের ওপরে সব প্রবীণ নাগরিককে 5 লাখ টাকার বীমা কভারেজ দেওয়ার পরিকল্পনা আছে, যাতে তাদের চিকিৎসার জন্য পরিবারের ওপর বোঝা না হতে হয়। আর একটা মজার বিষয় হলো সোনা নিয়ে। সোনা যেহেতু এখন ধরাছোঁয়ার বাইরে, তাই মানুষ চাইছে সরকার যেন সেভারেন গোল্ড বন্ড বা SGB আবার চালু করে। জুয়েলারি ব্যবসায়ীরা চাইছেন জিএসটি 3% থেকে কমিয়ে 1.5% করা হোক, যাতে সাধারণ মানুষ অন্তত কিছু সোনা কিনতে পারে। আন্তর্জাতিকভাবে ভারত কিন্তু বসে নেই। ট্রাম্পের এই শুল্ক যুদ্ধের পাল্টা জবাব দিতে আমরা ইউরোপীয় ইউনিয়নের সাথে মাদার অফ অল ডিলস বা এক ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছি। এর ফলে আমাদের জামা কাপড়, চামড়া আর গয়না বিদেশের বাজারে সহজেই জায়গা করে নেবে। সব মিলিয়ে 1 ফেব্রুয়ারি এই বাজেট কিন্তু শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটা হলো ভারতের ঘুরে দাঁড়ানোর এক বড় লড়াকু গল্প। সারা বিশ্বের নজর এখন নয়াদিল্লির ওপর। শেষ পর্যন্ত নির্মলা সীতারামন কি জাদুর কাঠি বের করেন সেটাই এখন দেখার। তাই রবিবার সকাল 11টায় আমাদের সবার নজর থাকবে লোকসভার ওপর। এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর এই ভিডিওটি সেই সব বন্ধুদের কাছে পৌঁছে দেবেন যারা 2026-এর বাজেটে কি হয় তার আশায় বসে আছে। আজকে তাহলে এতটুকুই। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ও ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।